আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ ভার্সেস পাকিস্তানের ওয়ানডে সিরিজ শুরু হতে চলেছে মার্চ মাসের 11 তারিখ থেকে, অর্থাৎ রোজার ভেতরেই। এবং তার আগে এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট লিগের ওয়ানডে ভার্সনটা অনুষ্ঠিত হচ্ছে এবং সেখানে চারটা অঞ্চলে ভাগ হয়ে চারটা দল তারা খেলছে। আমরা ইতিমধ্যেই দুটো রাউন্ড দেখা শেষ করে ফেলেছি, আরও একটা রাউন্ড বাকি রয়েছে এবং সেই রাউন্ডের পর আমরা দুটো ফাইনালিস্ট পেয়ে যাব। সেই ফাইনালটা হবে মার্চ মাসের 3 তারিখে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। তবে আমার কাছে মনে হচ্ছে এই টুর্নামেন্ট শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা কিন্তু কিছু ইম্পর্টেন্ট সিদ্ধান্ত নেবেন পাকিস্তান সিরিজ চিন্তায় করে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াডটা কেমন হবে সেই বিষয়টা নিয়ে। আমি একটা প্রি টুর্নামেন্ট বা প্রি ফাইনাল একটা বাংলাদেশ স্কোয়াড, আমার আমার একটা প্রেডিক্টেড স্কোয়াড আমি আসলে আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। সেই জায়গাটায় আপনাদের সঙ্গে মিলিয়ে দেখতে পারেন যে কি মনে হচ্ছে, আপনাদের সঙ্গে মিলে যাচ্ছে কিনা বিষয়টা। আমরা একদম শুরু থেকে যদি আসি, টপ অফ দ্য অর্ডারে তানজিদ হাসান তামিম আমার মনে হয় তার জায়গাটা ডেফিনেটলি ধরে রাখবেন, কারণ তিনি এবারের বিসিএলেও ভালো ফর্মে রয়েছেন। দুটো ম্যাচেই মোটামুটি ভালো রান করেছেন, একটা ম্যাচে 50, পরের ম্যাচে একটা গুড স্টার্ট, কুইক একটা স্টার্ট তিনি পেয়েছিলেন। সো আমার মনে হয় তানজিদ তামিমের কোনো সমস্যা নেই, তিনি থাকছেন। স্কোয়াডে আর কি কি ওপেনার থাকতে পারেন? সৌম্য সরকার, সাইফ হাসান, তাদেরকে আমরা ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দেখেছিলাম শেষ, তারা সেই টুর্নামেন্টে খেলেছিলেন বা সেই সিরিজটাই খেলেছিলেন। সৌম্য সরকারের ব্যাটিং ফর্মটা কিন্তু খুব ভালো একটা অবস্থায় নাই। সো এই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে সৌম্য সরকার তিনি স্কোয়াডে জায়গা পেয়েও যেতে পারেন, বিকজ ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তিনি ভালো করেছেন, লাস্ট ইন্টারন্যাশনাল সিরিজটা তার ভালো গিয়েছে, সেই হিসেবে সৌম্য সরকারকে হয়তো রাখাও যেতে পারে। পারভেজ ইমনকে রাখা হবে কিনা, তিনিও বিসিএলে খুব একটা বেশি রান পাননি, তবে ইন্টারেস্টিং হতে পারে তাকেও রাখা। সাইফ হাসানও আছেন। সো এই চারজনের মধ্যে আমার মনে হয় যে তিনজন থাকবেন, একজন বাদ পড়বেন। সেটা কি সৌম্য বাদ পড়বেন নাকি পারভেজ ইমন বাদ পড়বেন সেটা দেখার বিষয়, বাট আই হ্যাভ আ ফিলিং সাইফ হাসান এবং তানজিদ তামিম থাকবেন। আমার মনে হচ্ছে সৌম্য সরকারকে রাখা হবে, পারভেজ ইমনকে বাদ দিয়ে দেওয়া হবে, কারণ সৌম্য আবার বোলিংও করতে পারেন কিছুটা। সো ওপেনিং স্লটের যেই স্কোয়াড আছে সেই স্কোয়াডের মধ্যে তিনজনকে আমি দেখছি, সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম। এরপর আমরা ওই নাম্বার 3 পজিশনে আমার মনে হয় কোনো ডাউট নাই, সেখানে নাজমুল হোসেন শান্তই আছেন। সো শান্তর পজিশনটা ঠিক আছে। এরপর তাওহিদ হৃদয় আছেন এবং সেই সাথে আর কাকে কাকে মিডল অর্ডারে রাখা যেতে পারে সেটা নিয়ে কিন্তু এখন একটা প্রশ্ন চলে আসে। এখন মিডল অর্ডার ব্যাটারদের যে তালিকা, সেখানে আমরা আগের যে স্কোয়াড আছে সেখানে কিন্তু দেখেছি নুরুল সোহান ছিলেন, জাকের আলী অনিক ছিলেন, মাহিদুল ইসলাম অঙ্কন ছিলেন। এই ক্রিকেটারদেরকেই ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হয়েছে। শামীম হোসেন পাটোয়ারিকেও সেই ক্যাটাগরির মধ্যে রেখে দিয়েছিলেন আর কি, যে মিডল অর্ডারে ব্যাটিং করবেন। বাট আমার কাছে মনে হয় যে ইন্টারেস্টিং দুটো অপশন উঠে এসেছে যাদেরকে এই সিরিজে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা যেতেই পারে। ফর এক্সাম্পল, ওয়ান অফ দেম ইজ আফিফ হোসেন ধ্রুব, যিনি ইতিমধ্যে বিসিএল একটা সেঞ্চুরি পেয়ে গেছেন। লেফট হ্যান্ডেড ব্যাটার, মিডল অর্ডার একটা লেফট হ্যান্ডেড ব্যাটারকে আপনি যদি খেলান, হি হ্যাজ অলরেডি প্রায়র এক্সপিরিয়েন্স ইন ইন্টারন্যাশনাল ক্রিকেট। সো সেই জায়গা থেকে কিন্তু আফিফ খুব ইজিলি এই জায়গাটায় থাকতে পারেন। এবং আকবর আলী ইজ অ্যানাদার অপশন। আপনি জাকের আলী অনেক কিংবা মাহিদুল অঙ্কনের জায়গায় আকবর আলীকে যদি নিয়ে নেন, তিনি কিন্তু আসলে খুব ভালো ফর্মে আছেন এই সময়টা, এবং দেশের মাটিতে যেহেতু খেলাটা হচ্ছে, আই ফিল যে তাকে এই সিরিজে একটা ডেবিউ যদি দিয়ে দেওয়া হয়, আই ওয়ন্ট বি ভেরি সারপ্রাইজ। কারণ অঙ্কনকে ডেবিউ দেওয়া হয়েছে, সে খারাপ খেলেনি, একটু স্লো স্টেডি খেলেছে আর কি। এখন যদি কনসিস্টেন্সি হিসাব চিন্তা করা হয় যে আসলে অঙ্কন একটা সিরিজ খেলেছে ওয়েস্ট ইন্ডিজের সাথে, সেখানে আবার রানও পেয়েছিল কিছু, সো তাকে কেন বাদ দিয়ে আকবরকে ঢুকানো হবে, সেটাও আবার একটু আনফেয়ার হয়ে যায়। আমি জানি না, আমার প্রেফারেন্স হবে আকবরকে এই সিরিজে বাজিয়ে দেখা, কারণ হাতে কিন্তু খুব বেশি সময় নাই। 2027 বিশ্বকাপ চলে আসবে, তার আগে বাংলাদেশের 23-24টার মতো ওয়ানডে ম্যাচ আছে, তারপর 2027 ওয়ার্ল্ড কাপ। সো এই 22-23টা ম্যাচের ভেতরেই যদি আপনার স্কোয়াডটাকে ফাইনাল করে ফেলতে হয়, আপনার কিন্তু মোটামুটি এখনই একটা প্ল্যান করে ফেলতে হবে যে দিস ইজ মাই টিম। সো আকবরকে এই সিরিজে যদি না দেন, আমার কাছে মনে হয় সামনের সিরিজগুলোতেও তার চান্স পাওয়ার সম্ভাবনা খুবই খুবই কমে যাবে, কারণ অঙ্কনকে তখন হয়তো ওয়ার্ল্ড কাপ পর্যন্ত ক্যারি করা হবে। আমি জানি না সেরকম একটা পরিকল্পনা বিসিবি টিম ম্যানেজমেন্টের আছে কিনা। তো যাই হোক, আকবরকে এবং আফিফকে আমি বলবো যে তারা জাকের আলী অনেক কিংবা আপনার অঙ্কনের জায়গায় এই টিমটায় ঢুকে মেবি মিডল অর্ডারে অন্যরকম দুটো অপশন তৈরি করে দিতে পারেন। আই হ্যাভ এ ফিলিং যে এটা করতে পারলে একটা ভালো এক্সপেরিমেন্টেশন হবে হোম সিরিজটার জন্য। সবচেয়ে বড় যে ফ্যাক্টর, দুটো ক্রিকেটার রয়েছেন যারা আসলে ন্যাশনাল টিমের ওডিআই সেট আপে এই মুহূর্তে নেই। একজন হচ্ছেন লিটন দাস, তাকে ওয়ানডে সেট আপে নেওয়া হচ্ছে না রিসেন্টলি, তিনি টেস্ট এবং টি20 খেলছেন। বাট ক্যান লিটন দাস বি ব্যাক ইন দি স্কোয়াড, এবং তিনি কি মিডল অর্ডারের জায়গাটায়, যেখানে আমরা আকবরের কথা বলছি, সেখানে কি লিটনই খেলতে পারেন কিনা, বা আফিফের জায়গায় লিটনই খেলতে পারেন কিনা, সেটাও একটা প্রশ্নের জায়গা। বিসিএলে আমার মনে হয় লিটন হ্যাজ টু প্রুভ আ ফিউ মোর থিংস। আরও দুটো ব্যাটিং ইনিংস বাকি রয়েছে, সেই দুটো বা একটা ইনিংসের মধ্যে লিটন যদি খুব ভালো কিছু করে ফেলেন, আমার মনে হয় যে তার স্টেকটা তিনি ক্লেম করতে পারবেন যে আমি ভালো ফর্মে আছি এই মুহূর্তে, আমাকে তোমরা স্কোয়াডে রাখতে পারো। সো সেই ক্ষেত্রে হয়তো আনফর্চুনেটলি জাকের আলী অনেক কিংবা মাহিদুল অঙ্কন, তাদের জায়গাটা হয়তো ছেড়ে দিতে হতে পারে। সো লিটন আছেন, আবার সাকিব আল হাসানও আছেন।
সাকিব আল হাসানের বিষয়টা খুব ইন্টারেস্টিং, কারণ তিনি আসলে টিমে এসে জয়েন করতে পারবেন কিনা আমরা এখনো জানি না। মামলা মোকদ্দমা আছে, সেগুলো শেষ না করে তিনি আসলে আসবেন না, এরকমই একটা ধারণা আমরা করতে পারি। বাট সেটা নিয়ে কতটুকু কি প্রোগ্রেস আমরা জানি না। আমরা কিন্তু মাঠে ইতিমধ্যেই দেখছি ফ্যানরা তারা প্ল্যাকার্ড হাতে নিয়ে বসে আছেন যে উই মিস ইউ সাকিব, প্লিজ কাম ব্যাক সাকিব, এই টাইপের কথাবার্তা। ক্রিকেট বোর্ডের অফিসিয়াল পেজ থেকে ওই ধরনের প্ল্যাকার্ড দেখানো, ফ্যানদের ছবি প্রকাশ করা হচ্ছে। সো আমার মনে হয় যে ক্রিকেট বোর্ড ইজ ভেরি পজিটিভ। আমার কাছে মনে হয় যে মন্ত্রণালয়ও বেশ পজিটিভ। এখন শুধুমাত্র ওই ফর্মালিটিগুলো দেখা আর কি, যে আসলে মামলার কি সিচুয়েশন আছে, মামলাগুলো কি আসলে ফলস মামলা ছিল কিনা, বা সেগুলো কিভাবে মেটানো যাবে, সেই বিষয়গুলো নিয়েই খুব কুইকলি মুভ করতে হবে, কারণ হাতে খুব বেশি সময় নাই রিয়েলিস্টিক্যালি। যদি সময় নাই থাকে সেই ক্ষেত্রে সাকিব আল হাসানের আসলে এইবারের পাকিস্তান সিরিজের জন্য স্কোয়াডে ঢোকাটা ডিফিকাল্ট, বাট তিনি যদি অ্যাভেলেবল থাকেন আমার তো ডেফিনেটলি মনে হয় যে সাকিব আল হাসান থাকবেনই। আমার প্রেফারেন্স যদি হয়, আমি একদম টপ থেকে আবারও আসি, সাইফ হাসান, তানজিদ তামিম আর হচ্ছে সৌম্য সরকার, তিনজন। তারপর তাওহিদ হৃদয় আছেন 4, নাজমুল শান্ত আছেন। তার সাথে আমি দুজন মিডল অর্ডারের ব্যাটার যদি চিন্তা করি, সাকিব অ্যাভেলেবল থাকলে ডেফিনেটলি সাকিব, আর লিটন দাস যদি অ্যাভেলেবল থাকে তাহলে লিটন দাস। সো এই 7জনকে আমি ধরে নিচ্ছি ব্যাটিংয়ের জন্য। এরপর আমরা অলরাউন্ডারের দিকে যাই, সেই জায়গায় মেহেদী আছেন। মেহেদীর পাশাপাশি আমরা শামীম হোসেন পাটোয়ারিকে দেখবো কি দেখবো না, তার জায়গায় আই উড প্রেফার সামওয়ান লাইক আর আকবর আলী ওর আফিফ। আমার মনে হয় আফিফকে আমরা রাখতে পারি ইনস্টেড অফ শামীম পাটোয়ারি। সো আমাদের হয়ে গেল স্কোয়াডের 9 জন, আফিফ সহ। শেখ মেহেদী এবং আফিফ আছেন 9, এবং তারপর রিশাদ 10, এবং তারপর আমরা তানভীর ইসলামকে দেখতে পারি 11, এবং 4জন পেস বোলার। সেই ক্ষেত্রে শরীফুল থাকছেন, তাসকিন থাকছেন, মুস্তাফিজুর রহমান থাকছেন, এবং আরও একজন কে হবেন সেটা হচ্ছে বড় প্রশ্ন। হাসান মাহমুদ, নাহিদ রানা, খালেদ আহমেদ, তানজিম সাকিব, অনেক অপশন কিন্তু হাতের মধ্যে রয়েছে। আমার প্রেফারেন্স, আমি নাহিদ রানাকে দেখতে চাই। নাহিদ রানা বিসিএলে খুব ভালো বোলিং করছেন, এবং প্ল্যাসিড উইকেটগুলোতে আসলে নাহিদ রানাকে ইউজ করা যেতেই পারে ওয়ানডে ফরম্যাটে। হি হ্যাজ দ্যাট পেস, দ্যাট এক্স ফ্যাক্টর। সেটা কি বাংলাদেশ ব্যবহার করতে চাইবে কিনা, যদি করতেই চায় সেক্ষেত্রে কিন্তু নাহিদ রানার একটা খুব ভালো সম্ভাবনা আমি দেখি। পাকিস্তান সিরিজেই এরকম ইনফর্ম একজন প্লেয়ারকে দলে নেওয়া হবে কিনা সেটাই প্রশ্নের জায়গা, বাট আই উড প্রেফার টু হ্যাভ হিম। নাহিদ রানা থাকলে উই হ্যাভ আ গুড অপশন, এবং পাকিস্তানের এগেনস্টে তার রেকর্ডও ভালো, টেস্টে তার রেকর্ড বেশ ভালো। সো শরীফুল, মুস্তাফিজ, নাহিদ রানা আর তাসকিন, এই 4জন যদি পেস বোলিং অপশন হয় তাহলে বাংলাদেশ খুব একটা ব্যালেন্স টিম হিসেবে সামনে দাঁড়িয়ে যাচ্ছে। এই হচ্ছে আমার প্রেডিক্টেড 15। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন যে আপনাদের প্রেডিক্টেড বাংলাদেশের স্কোয়াড কেমন হতে পারে ফর দ্য টিম এগেন্স্ট পাকিস্তান। আবারও বলি, সাকিব আল হাসান আর লিটন দাস হচ্ছে আমার প্রেফারেন্স। যদি তারা না খেলেন সেই ক্ষেত্রে আফিফ হোসেন ধ্রুব আর হচ্ছে আকবর আলী, তাদেরকে আমি প্রেফার করব। নুরুল হাসান সোহান, নুরুল হাসান সোহান তিনি থাকবেন কি থাকবেন না, এটা একটা ইন্টারেস্টিং জায়গা। আমার কাছে মনে হয় শামীম পাটোয়ারির জায়গায় হয়তো নুরুল হাসান সোহান থাকতে পারেন, বা এরকম কিছু একটা। বাট লেটস সি আর কি। বেসিক্যালি অঙ্কন, জাকের আলী, নুরুল হাসান সোহান, মিডল অর্ডারে এই 3জনের জায়গাটা একটু আমার কাছে নড়বড়ে মনে হচ্ছে। আর বোলিংয়ের এন্ডে ওই তানজিম সাকিবের জায়গাটা আমার কাছে একটু নড়বড়ে মনে হচ্ছে। তার জায়গায় নাহিদ রানা কিংবা হাসান মাহমুদ কিংবা খালেদ আহমেদ কিংবা যে কেউ ঢুকে যেতে পারেন আর কি। মানে ওই বিষয়টা এখনো ওপেন রয়েছে আমার কাছে মনে হয়। তো আপনাদের মতামতটা জানিয়ে দিবেন কমেন্ট করে, এবং সেই সাথে অবভিয়াসলি ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি। ভালো থাকবেন সবাই।